কোন পর্যন্ত পড়েছিলাম মনে আছে তোমাদের? মিস, কথা শোনা যায় না। শুনতে পাচ্ছ? জি মিস, এখন শুনতেছি। আচ্ছা, তোমরা হচ্ছে আমাকে বলো, তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? না ম্যাম, এখন দেখা যাচ্ছে না। দেখা স্ক্রিন যায় তো না। শেয়ার দিলাম, তাহলে আবার দেখতে পেলে বলবা, ঠিক আছে? জি মিস, এখন হচ্ছে। আচ্ছা, আমরা কোন পর্যন্ত পড়ছিলাম আগে সেটা বলো। আমরা হচ্ছে ভলিউম মেথড পর্যন্ত পড়ছিলাম না ফাইন এগ্রিগেটের? ইয়েস ম্যাম। হ্যাঁ, আমরা মাস মেথডটা দেখবো। জাস্ট একই জিনিস, একই ভ্যালুই আসবে, শুধু আমরা একটু ফর্মুলাটা দেখবো। তার আগে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলতে হবে, আমি আগে ফর্মুলাতে যাই। এখানে দেখতে পাচ্ছ লেফট সাইডে হচ্ছে একটা ফর্মুলা দেওয়া আছে। ম্যাম ব্ল্যাক হয়ে কোনটা আছে। কি ম্যাম ম্যাম ব্ল্যাক হয়ে আছে। যাচ্ছে না তো ম্যাম, ব্ল্যাক হয়ে আছে। নেটওয়ার্ক ঝামেলা করতেছে। তোমাদেরকে পিডিএফটা দেওয়া হয়েছিল, ওটা কি সবার কাছে দিছো? আর তোমাকে দিছিলাম পিডিএফটা। জি মিস, আমি আপলোড করে দিচ্ছি, এটা সবার কালেক্ট করা উচিত। হ্যাঁ, যেহেতু সমস্যা হয় মাঝে মধ্যে। এখনো দেখা যাচ্ছে না? আমার এখানে কিছু মিস, প্রেজেন্টেশন আমি দেখতেছি 255 পেজ, মিস অনেকেই দেখতেছে না। 255, হ্যাঁ আমি তো 255, আমি এখানে 250। আচ্ছা, একটু দেখো, আমি এখানেও লিখতেছি, সমস্যা নাই। আমি একটু শুধু বলে নিই ফর্মুলাটা কি। একটা ফিট ইয়ার্ড পাউন্ড পার ফিট কিউব ইউনিটে আছে। ম্যাম দেখতেছি না কিছুই। ম্যাডাম কিছু দেখা যাচ্ছে না। ম্যাডাম কিছুই তো দেখতে পাচ্ছি না ম্যাডাম। এখন আমি কি করবো বলো? আচ্ছা, তোমার দেখতে হবে না, আমি এখানে লিখতেছি। আমার এটা দেখা যায় তো, ক্যামেরা দেখা যায় তো? হ্যাঁ ম্যাম, বোর্ড দেখা যায়। হ্যাঁ, ওই বোর্ডটা দেখলেই হবে। আমি এখানে বলে দিচ্ছি কোনটা কি। এক মিনিট। ক্লাস নিলাম। কারণ আমি মার্কার খুঁজে পাচ্ছি না, এখনই ছিল এখানে। আচ্ছা, আমার এটা আমি আবার দিচ্ছি, দেখো তো দেখতে পাও কিনা। পাঁচে ছেলেকে এমনি বালা বানাইতে সময় আমার ছেলে তো দেখতে পাও কিছু? ম্যাডাম এবার দেখা যাচ্ছে। আচ্ছা, তোমার ফর্মুলাটা একটু দেখো। হ্যাঁ, এই যে লেফট সাইডে যে ফর্মুলা আছে, প্রথমে আছে কেজি পার মিটার কিউবের জন্য, পরে আছে পাউন্ড পার ইয়ার কিউবের জন্য। ঠিক আছে, আমরা প্রথমটাই দেখি। আচ্ছা, এখানে দেখো ইউএম যেটা বলতে চাচ্ছে, এটা হচ্ছে মাস অফ ফ্রেশ কংক্রিট। ফ্রেশ কংক্রিট মানে হচ্ছে মাত্র যে বানানো হয়েছে সেই কংক্রিটটাকে আমরা বলি ফ্রেশ কংক্রিট। ঠিক আছে, তো সেই কংক্রিটটাকে আমরা ফ্রেশ কংক্রিট বলছি। ফর্মুলাটা আমি একটু লিখি। আচ্ছা,
ঠিক আছে, মাস অফ, প্রথমটা হচ্ছে মাস অফ ফ্রেশ কংক্রিট, মানে যেটা মাত্র বানানো হয়েছে সেই কংক্রিট। এরপর এর ফর্মুলা 10টা আমাদের ডিরাইভ করে 10 আসছে। জিএ, এই জিনিসটা তোমাদের একটু বুঝতে হবে, ঠিক আছে? সেটা কি আমি একটু বলতেছি। এখানে বলছে ওয়েটেড অ্যাভারেজ অফ এগ্রিগেট, মানে বোথ ফাইন এন্ড কোর্স এগ্রিগেটের ওয়েটেড অ্যাভারেজ। এটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটির ওয়েটেড অ্যাভারেজ। তো ওয়েটেড অ্যাভারেজটা কি সেটা একটু বোঝানোর জন্য আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, আশা করি তোমাদের তাহলে ইজিয়ার হবে। আচ্ছা, মনে করো 99 জন মানুষের কাছে আছে তোমার 1 টাকা করে, ঠিক আছে? 1 টাকা করে আছে 99 জনের কাছে, আর একজনের কাছে আছে 101 টাকা, ঠিক আছে? এখন আমি যদি তোমাকে বলি তাহলে এভারেজ কত টাকা, তোমরা কি হিসাব করবা? এই আচ্ছা দাঁড়াও, 101 লিখি। 1 আর 101 এর এভারেজ কি 51 লিখবা না কিভাবে করবা বলো? এটা এভারেজ কিভাবে করবা? এটা এভারেজ হলো? এক কথা বলো। না স্যার, না ম্যাম, আচ্ছা, কেন এভারেজ হলো না? মোট দিয়ে ভাগ করে নি। হ্যাঁ, আমাদের যেহেতু 99 জনের কাছে 1 টাকা করে আছে, তাহলে আমাকে এভারেজটা করতে হবে এভাবে। ঠিক না? এবার হয়েছে না? এবার হবে? আচ্ছা, আমি একটু উল্টা করে লিখি, তোমার এটা একটু উল্টা হয়েছে। আমি এখানে দেখো এবার হয় কিনা আমাকে বলো। এই একই জিনিসই 1 টাকা করে আছে 99 জনের কাছে, আর 101 টাকা আছে একজনের কাছে, টোটাল হচ্ছে 99 জন প্লাস একজন। এবার এভারেজ হয়েছে কিনা বলো? হয়েছে? এবার হয়েছে তো না? তাহলে আমরা 1 কে 99 দিয়ে গুণ করলাম আর 101 কে এই 1 দিয়ে গুণ করলাম। কেন? 99 জনের কাছে 1 টাকা আর হচ্ছে 101 টাকা আছে একজনের কাছে, ঠিক আছে? সেটা তারা এখন টোটাল পার্সন দিয়ে ভাগ করে দিলাম। তার মানে এটাই হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ, মানে আমরা যেটা অ্যাভারেজ শিখছি, অ্যাভারেজ বলে যে জিনিস শিখছি ওটাই আসলে ওয়েটেড অ্যাভারেজই। কিন্তু আমাদের ওয়েটেডটাকে নিতে হয়, কেন নিতে হয় আমি এবার আসছি। তার মানে এখন হয়তো এটার ভ্যালু কত আসবে? 1.02 আসবে অ্যাভারেজ, ঠিক আছে? মানে এটাই ঠিক আছে, অ্যাভারেজ কিন্তু 51 বললে হবে না। আচ্ছা, এবার আমরা আসি, এই যে আমরা এখানে নিতেছি স্পেসিফিক গ্র্যাভিটি অফ এগ্রিগেট, ওয়েটেড স্পেসিফিক গ্র্যাভিটি। এবার আমাকে বলো কংক্রিট মিক্সের মধ্যে কোর্স এগ্রিগেট আর ফাইন এগ্রিগেট কি ইকুয়াল অ্যামাউন্টে থাকে না কম বেশি থাকে? কম বেশি থাকে ম্যাম। কম বেশি থাকে। কে বেশি থাকে? কোর্স এগ্রিগেট বেশি। হ্যাঁ, কোর্স এগ্রিগেট বেশি, ফাইন এগ্রিগেট কম। তো কত বেশি? মোর অর লেস টুয়াইস, কারণ যে রেশিও গুলো তোমরা দেখবা 1:1.5:3 বা 1:2:4, 1:3:6, মানে মোর অর লেস ডাবল হয়, ঠিক আছে? তাহলে এখন আমি যদি স্পেসিফিক গ্র্যাভিটির এভারেজ করি, ফাইন এগ্রিগেটেরটা যোগ কোর্স এগ্রিগেট ভাগ 2 করলে কি সেটা ওয়েটেড এভারেজ হলো? তাহলে যে বেশি আছে তার বেশি থাকবে না, বেশি ওয়েটেজ থাকার কথা না? এই ঠিক আমি যে 1 টাকা দিয়ে বুঝাইলাম, বুঝতে পারতেছো? বুঝো নাই? একটু আরেকবার। আচ্ছা, আমি এবার বলি, এই যে আমি এখানে যে ছোট্ট হিসাবটা করলাম, টাকা দিয়ে বুঝাইলাম, এটা বুঝছো কিনা আগে সেটা বলো। এটা যদি বুঝে থাকো তাহলে বুঝবা। আচ্ছা, এবার আমরা ফাইন এগ্রিগেট কোর্স এগ্রিগেট আমরা কি বললাম? ফাইন এগ্রিগেট, আচ্ছা এই আমি ফর্মুলাটা মুছতে চাচ্ছি না, আমি একটু এ পাশে দেখাই। হ্যাঁ, আচ্ছা, ফাইন এগ্রিগেট কোর্স এগ্রিগেট রেশিওটা কত বললাম? 1:2, মোটামুটি। আমি বলতেছি না যে এটা একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল। আচ্ছা, এবার আমি বলতেছি ফাইন এগ্রিগেটের আমার হচ্ছে 1 ভাগ ফাইন এগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটি 2.65 আর 2 ভাগ কোর্স এগ্রিগেটের 2.70। তাহলে ঠিক এখন কি এইটার মতো এটা দেখাচ্ছে না? দেখাচ্ছে কিনা বলো?
দুটা কি সিমিলার টাইপ দেখতে মনে হচ্ছে? এবার মনে করো 1 ভাগের হচ্ছে 2.65, 2 ভাগের 2.7। এখন এভারেজ কিভাবে করব? এই যে এটা যেভাবে করছে এক্স্যাক্টলি সেভাবে। তাহলে কি এভারেজ করব আমরা? দেখতে পাচ্ছ কিনা নিচে? এর নিচে দেখা যাচ্ছে না। তাহলে এভারেজ করব 1 into 2.65 যোগ 2 into 2.7 ভাগ এই 1 আর এই 2 যোগ করে এটা আসে 2.68। তাহলে এবার বলো ম্যাম বোর্ড তো দেখা যাচ্ছে না। কেন বোর্ড দেখতে পাচ্ছ না? আমি যেটুকু লিখতেছি পুরোটা জিমি দেখেছি দেখা যাচ্ছে। দেখা যায় মিস। দেখা যাচ্ছে। জিমি সার্ভার দেখা যাচ্ছে। আচ্ছা এবার বলো এই হিসাবটা আর এই হিসাবটা কি পার্থক্য মনে হলো না একই? বলো। আমি যে এখানে যেটা বললাম আর এখানে যেটা বললাম সেম জিনিস না? একই তো ম্যাম। সেম না? সেম এটাও তাই সেম জিনিস। আমি প্রথমে ওটা বলে নিলাম যেহেতু আমরা এই জিনিসটা বুঝি সেই কারণে। আমি শুরুতে এটা বললে হয়তো তোমাদের বুঝতে একটু মুশকিল হলেও হতে পারতো। তার মানে আমার যেহেতু কোর্স এগ্রিগেটের অ্যামাউন্ট বেশি, কোর্স এগ্রিগেট তো প্রত্যেকটা এগ্রিগেট ধরে ধরে আমার পক্ষে করা সম্ভব না, তো এই জন্য মোটামুটি রেশিওটা ধরেই আমরা করতেছি। ওকে, ওয়েটেড এভারেজ ক্লিয়ার? আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এক্সাম্পলটা থেকে আমার মনে হয় তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়েছে। তারপরে ওয়েটেড এভারেজ সবখানে কিন্তু লাগবে। দেখো এখানে উপরে যাই, ফর্মুলাতে দেখো এখানে লাগতেছে, এখানে লাগতেছে, এখানে লাগতেছে। সো ওয়েটেড এভারেজটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে অ্যাকচুয়ালি আমরা ছোটবেলায় যে এভারেজ শিখছি সেটাই ওয়েটেড এভারেজই। আমরা এখন এসে একটু বড় হয়ে গিয়ে আমাদের হয়তো একটু অন্যভাবে করতে হয়। আচ্ছা এবার আসি। এবার তাহলে আমি এখানে এটা থেকে আমি পাবো টোটাল। জাস্ট বলো বলো। ম্যাম দুইটা স্পেসিফিক গ্র্যাভিটি যোগ করে 2 দ্বারা ভাগ করলে রেজাল্ট তো একই আসে, অলমোস্ট মানে একই আসে। এখানে হয়তো কাছাকাছি আছে বলে একই আসছে, বা যদি কখনো পার্থক্য হয় একটা 2.5 থাকে আর একটা যদি 3 থাকে, হতেই পারে 2.9 থাকে, তখন কি তোমার একই আসবে? না মিস, হয়তো না। এটা আসবে না, কারণ হচ্ছে 2.65 আর 2.7 খুবই কাছাকাছি একটা সংখ্যা, দুটাই সংখ্যা কাছাকাছি। এই জন্য হয়তো আমি এভাবে করেও একই আসলো। বাট সব সময় তোমার কাছাকাছি নাই আসতে পারে, তাই না? আমার হতে পারে যে কখনো আমি 2 ফাইন এগ্রিগেটটা হয়তো পাইলাম ধরো যে 2.3, ওইদিকে কোর্স এগ্রিগেট ধরো পাইলাম যে 2.9, তখন অনেক পার্থক্য হবে না? আমাদের তো অ্যাকচুয়াল জিনিসটা কি সেটা ইম্পর্টেন্ট। রেজাল্ট তো অন্যভাবে ভুল করেও আসতে পারে আর কি, তাই বলে কি আমরা সেটা নেব না? যেটা নেওয়ার আমরা আমাদের নিতে হবে সেটাই নিব। ওকে, এবার আমি সামনে আগাই। এটা হচ্ছে রেকর্ডিংটা রেকর্ডিং তোমরা একজন চালু করে দাও। আচ্ছা সিমেন্ট, এটা হচ্ছে সিমেন্টের মাস। এটা তো এটা হচ্ছে সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি জিসি। জিএ তো জানোই, ওয়েটেজ এভারেজ অফ এগ্রিগেটস, স্পেসিফিক গ্র্যাভিটি আর কি। এটা হচ্ছে তোমার মাস অফ ওয়াটার, এটা আমরা জানি। আমরা এখন সবগুলা এখানে বসাই। এই ফর্মুলা 10, স্পেসিফিক গ্র্যাভিটি পাইলাম 2.68, এয়ার হচ্ছে আমাদের 6 প্লাস সিমেন্ট আমাদের হচ্ছে 413 ছিল। সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি কত? 3.15, 2.68 মাইনাস পানি ছিল 165, 2.68 মাইনাস 1, এটা করলে আসে আমাদের 2304 কেজি পার মিটার কিউব অফ কংক্রিট, কেজি পার মিটার কিউব। ঠিক আছে, মানে আমাদের 1 ঘনমিটার কংক্রিটের ওজন আসতেছে 2304 কেজি। তাহলে এখন বলো, আমরা টোটাল ভলিউম অফ কংক্রিট ছিল আগে জেনে গেছিলাম, টোটাল মাস অফ কংক্রিট পেয়ে গেলাম। এটা কিন্তু এখন আমরা কি করব, এটা থেকে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলোর প্রত্যেকটারই তো আমরা ওজন জানি, তাই না? সেখান থেকে এখন বাদ দিয়ে দিব, তাহলে আমরা ফাইন এগ্রিগেট পেয়ে যাব। এবার দেখো ফাইন এগ্রিগেট কত। এসএসডি কন্ডিশন অবশ্যই 2304, কোর্স এগ্রিগেট ছিল 1018, সিমেন্ট ছিল 413,
পানি ছিল 165, এটা আছে 708 কেজি। ওকে, আগেরটাও 708ই আসছিল না আমাদের ভলিউম মেথডে। ম্যাম এক্সামে কি দুইটার মধ্যে একটা করতে হবে না দুইটাই করা লাগবে? একটা, যে কোনো একটা করলেই হবে। এক্সামে যে কোনো একটা, তুমি যেটা তোমার কমফোর্ট ফিল হয় তুমি সেটাই করবা, যেটা তোমার ইজিয়ার ফিল হয় তুমি সেটাই করো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কিন্তু একই আসছে, পার্থক্য যদিও কখনো আসলেও আসতে পারে, তো সেটা খুবই নেগলিজিবল পার্থক্য, কারণ আমরা অনেক সময় পয়েন্টের পর অনেক ঘর ইগনোর করছি, সেটার কারণে হয়তো খুবই নেগলিজিবল একটা পার্থক্য আসতে পারে। ম্যাম এই ফাইন এগ্রিগেট বের করাটা বুঝি না, এটা বুঝুন। এই যে ফাইন এগ্রিগেট। আচ্ছা, আমরা কি বললাম এর আগের ফর্মুলাতে? টোটাল ভলিউম অফ কংক্রিট বের করলাম, সরি টোটাল ওয়েট অফ কংক্রিটটা বের করলাম আগের ফর্মুলা দিয়ে। তো টোটাল ফ্রেশ কংক্রিট, এটা কিন্তু হার্ড কংক্রিট না। তো আমরা যদি টোটাল ওয়েট থেকে অন্য এগ্রিগেট গুলা সব বাদ দিয়ে দিই, তাহলে কি আমাদের ফাইন এগ্রিগেটটা পাওয়া যাওয়ার কথা না? জি মিস। এটা হচ্ছে, আমি আবার বলে দিই, এটা হচ্ছে আমাদের টোটাল এগ্রিগেট। এটা ছিল কোর্স এগ্রিগেট, এটা ছিল সিমেন্ট, এটা ছিল ওয়াটার। তাহলে বাকি থাকে কি? অনলি ফাইন এগ্রিগেট। একটু সেটা বিয়োগ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জি মিস। তাহলে এর পরের অংশ তো ঠিকই আছে, এটা এসএসডি কন্ডিশন। এরপরে তোমাকে ফিল কন্ডিশন বের করতে হবে, সেটা তোমরা আগের বারও করছি, একই ভ্যালু আসছে কিন্তু ফাইন ভলিউম মেথডে যা আসছে মাস মেথডেও একই আসছে। এখন ফাইনালি তুমি সবকিছু পেয়ে গেলা, এখন তোমার কাজ হবে সব পেয়ে যাওয়ার পরে তোমার ডাটাটাকে প্রেজেন্ট করতে হবে। এই পর্যন্ত আমরা হিসাব শেষ করে দিলাম। এরপর আসি আমাদের ওয়াটার অ্যাডজাস্টমেন্ট। ওয়াটার অ্যাডজাস্টমেন্টের অর্ধেক কাজ আমরা আগেই করে রাখছি, এখন সামান্য একটু করলেই হয়ে যাবে। তাহলে আমাদের ওয়াটার টু বি অ্যাডেড কত হবে? ওয়াটার নিডেড কতটুকু হবে? আমাদের ছিল 165 কেজি ছিল, আমরা পেয়েছিলাম নিতে। যেহেতু আমাদের এগ্রিগেট গুলা ভেজা ছিল, তো ওই অতিরিক্ত পানিটা আমরা বাদ দিব। এটা করলে 120 পয়েন্ট সামথিং বা 121 কেজি আসে। ঠিক আছে, তার মানে এই ভেজা অবস্থায়, ফিল্ড অবস্থায় এই অবস্থা। তাহলে এখন আমাকে ডাটাটাকে এটা হচ্ছে ওয়াটার অ্যাডজাস্ট করার পর, তাহলে এই কন্ডিশনে, এই ময়েশ্চার কন্ডিশন যেগুলো আমাদের দেওয়া আছে এগ্রিগেট গুলার, সেই কন্ডিশনে আমাকে ওয়াটার অ্যাড করতে হবে 121 কেজি, নট 165 কেজি, কারণ এগ্রিগেট গুলোতে অলরেডি অতিরিক্ত পানি আছে। তাহলে আমি যখন অ্যাড করব, আমার ডাটাটাকে আমাকে প্রেজেন্ট করতে হবে কিভাবে সেটা একটু দেখাই। তাহলে আমাদের বই ডিজাইন প্রপোর্শন কত? তাহলে আমাদের প্রথমে আসলো, আচ্ছা আমি ওয়াটারই লিখি বা সিমেন্ট লিখলাম। প্রথমে সিমেন্টের তো আর চেঞ্জ হবে না, তুমি এখানে লিখে দিতে পারো পার মিটার কিউব অফ কংক্রিট, এখানে লিখে দিলে আর বারবার লেখার দরকার পড়বে না। ঠিক আছে, তুমি যদি ওখানে লিখে দাও তাহলে আর এখানে লেখার দরকার পড়তেছে না। ওয়াটার আমাদের ছিল প্রথমে আইডিয়াল কন্ডিশনে আমরা লিখবো, তারপরে কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট। কোর্স এগ্রিগেট ছিল 1018, ফাইন এগ্রিগেট ছিল 708, এয়ার 6%। এই হচ্ছে আমার আইডিয়াল কন্ডিশন। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দিতে হবে আইডিয়াল মানে এখানে হচ্ছে এসএসডি কন্ডিশন, এটাও বলতে হবে এসএসডি কন্ডিশন এইটা। ওকে, এটা হচ্ছে এসএসডি কন্ডিশনের জন্য এইটা। তারপরে তুমি এখন লিখবা ফিল্ড কন্ডিশনের জন্য কি, এটা লেখা শেষ করে দেন আবার তুমি লিখবা ফিল্ড কন্ডিশনের জন্য কত, সেটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, দুইবার লিখবা। তোমাকে কি করতে হবে, এখানে আমি বলে দিচ্ছি এখানে কত, তাহলে তুমি এখানে বলবা ফিল্ড কন্ডিশন, এখানেও বলতে ফিল্ড কন্ডিশন। ফিল্ড কন্ডিশনে ওয়াটার হচ্ছে 121, কোর্স এগ্রিগেট হচ্ছে 1033, এটা হচ্ছে 737। দুইবার লিখবা। ঠিক আছে, দুইবারই লিখবা। তুমি এখানে লিখতে পারো ডিজাইন প্রপোর্শন পার মিটার কিউব, এখানে লিখতে পারো এসএসডি কন্ডিশন, এখানে লিখে দিতে পারো ফিল্ড কন্ডিশন, যেভাবে হোক
তোমাকে এসএসডি কন্ডিশনটাও এভাবে চার্ট এভাবে লিখে দিতে হবে, বা তুমি যদি মনে করো টেবিল করে লিখে দিব, এই কলামে তোমার হচ্ছে এই যে এইটা, আরেক কলামে পাশের কলামে তুমি লিখে দিও, এটা তোমার ইচ্ছা। ঠিক আছে, তোমার যেভাবে মনে হয় সুন্দর করে তুমি সুন্দর করে টেবিল করতে পারো। কিভাবে টেবিল করবা আমি একটু বলে দিই। এখানে মনে করো সব নামগুলা লিখে দিলা, সিমেন্ট, ওয়াটার, যা কিছু লাগে, হ্যাঁ, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট সব লিখে দিলা, দিয়ে এখানে তুমি একটা টেবিল বানাই ফেললা। হ্যাঁ, এখানে এসএসডি কন্ডিশন, এখানে ফিল কন্ডিশন। ওকে, তাহলে সুন্দর করে দেখতে আরো সুন্দর লাগে। ঠিক আছে, তুমি এখন ডাটা মানে এক কথা সুন্দর করে প্রেজেন্ট করতে হবে, এবং আমার আসল কথা হচ্ছে দুটাই তোমাকে বলতে হবে, এসএসডি কন্ডিশনে কত আর ফিল কন্ডিশনের জন্য কত। ওকে, এ পর্যন্ত আমাদের শেষ। তারপরে এখানে ছোট্ট আরেকটা কথা লিখতে হবে, এই যে এখানে বলা আছে ট্রায়াল মিক্স স্টেপ 10। ট্রায়াল মিক্স মানে কি, আমি সুন্দর করে পেয়ে গেলাম ডিজাইন প্রপোর্শন প্রতি মিটার কিউবের জন্য পেয়ে গেলাম। আমার মনে করো আজকে বানাইতে হবে হয়তো 50 মিটার কিউব, তুমি ডিজাইন পাওয়ার সাথে সাথে 50 মিটার কিউব বানাই ফেলবা না। তুমি কি করবা, প্রথমে অল্প কিছু নিয়ে এই প্রপোর্শনে মিক্স করবা, মিক্স করে দেখবা যে আমার ডিজায়ার্ড আসতেছে কিনা, ডিজায়ার্ড প্রপার্টি গুলো আমি পাচ্ছি কিনা, ওয়ার্কেবিলিটি পাচ্ছি কিনা ঠিকঠাক মতো, এগুলো আমাকে দেখতে হবে। যদি ঠিকঠাক মতো আসে ফাইন, যদি না আসে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। কি অ্যাডজাস্ট করতে হবে সেটা আমি এখন দেখাবো। তো মিক্স ডিজাইন তার মানে আমাদের শেষ। আর ছোট্ট একটা জিনিস বাকি, সেটা হচ্ছে আমরা এখন এখানে দেখাবো। এটা আমি আগে স্কিপ করে এসেছিলাম যে তোমরা এটা শেষ করো, তারপরে তোমাদের পুরোটা শেষ হলে আমি দেখাবো। এইখানে আছে, এটা বলছে এখন স্ল্যাম্প কারেকশনের জন্য। এই যে বললাম ট্রায়াল মিক্স বানাবা, ট্রায়াল মিক্স বানায় তোমার প্রথম কাজ হবে স্ল্যাম্প টেস্ট করা। স্ল্যাম্প আমরা এই প্রবলেমের জন্য ধরেছিলাম 1 থেকে 2 ইঞ্চ। এখন হতে পারে এটা 1 ইঞ্চের কম আসলো, হতে পারে এটা 2 ইঞ্চের বেশি আসলো, তার মানে আমাদের এটা হলো না, আমাকে এখন অ্যাডজাস্ট করতে হবে। কি অ্যাডজাস্ট করব, এখানে সুন্দর করে এতে বলা আছে, তারপরে বি সি ওগুলো অন্য জিনিস। তুমি আগে এটা তোমরা পড়ো, তোমরা মিক্স ডিজাইন অলরেডি অনেক পড়ে ফেলছো, আশা করি তোমাদের পারার কথা। তো তোমরা এটা একটু পড়ো, আমি তোমাদের 2 মিনিট সময় দিচ্ছি, এটা পড়ে আমাকে পরে বলবা কে কি বুঝছো। ঠিক আছে, শুনতে পাইছো সবাই? আমাদের কিন্তু মিক্স ডিজাইন শেষ। এখন তোমরা এটা পড়ো 3 মিনিট তোমাদের পড়ার সময়, আমি 3 মিনিট পরে তোমাদেরকে বলবো যে তোমরা এটা আমাকে বলো। ওকে ম্যাম, ট্রায়াল মিক্সটা বানাবো কিভাবে? আমরা মিক্স যেভাবে বানাই, মিক্স বানাতে দেখো না কিভাবে বানাই? না, লাস্টে যে মানে ক্যালকুলেশনটা করবো কিভাবে? কেন 1 মিটার, তুমি ধরো ট্রায়াল মিক্স ধরো এখানে 1 মিটার কিউবের জন্য করছো, যদি আমাকে বলা হয় তাহলে আমি ট্রায়াল মিক্স বানাবো 0.1 মিটার কিউবের জন্য, তাহলে কি হবে? এটা কি পারা যাবে না? ক্যালকুলেশন করা যাবে না? এই তো এটা আচ্ছা। আমরা তো হ্যাঁ, ট্রায়াল মিক্স তুমি এখন 0.1 মিটার কিউব করবা, তাহলে প্রত্যেকটা অ্যামাউন্ট 0.1 করে হয়ে যাবে। যদি তুমি এখন বেশি অ্যামাউন্ট 100 মিটার কিউব বানাইতে চাও, তাহলে কি আমাদের সিমেন্ট 413 আছে, ওর সাথে আমরা 100 গুণ করে দিব, ওয়াটার 100 গুণ করে দিব, সব গুণ করে দিব, তাহলেই তো হয়ে যাবে। আমরা তো এই জন্য ইউনিট ভলিউমে বের করতেছি, যেন সেখান থেকে আমরা ইজিলি আমাদের রিকোয়ার্ড ভলিউমে আমরা যেতে পারি। ক্লিয়ার হয়েছে? জি ম্যাম, পার মিটার কিউবে আছে রেজাল্টটা। এখানে পার মিটার কিউব আছে, এখন তোমার 0.1 মিটার কিউব লাগুক আর 1000 মিটার কিউব লাগুক, তুমি জাস্ট ওর সাথে সেটা গুণ করে দিবে, তাহলে তো হয়ে গেল। পার্সেন্টেজ আবার গুণ করে দিবা না, ঠিক আছে? এ আর যে পার্সেন্টেজ তো পার্সেন্টেজ যেটা একই থাকবে, তাই না? 6%। আচ্ছা, জি। তোমরা তাহলে এই আমি এখানে যেটা পড়তে দিলাম সেটা একটু পড়ো, 3 মিনিট পড়ো, পরে আমি তারপরে তোমাকে যা 3 মিনিট পরে আমি এসে তোমাকে জিজ্ঞেস করতেছি। ঠিক আছে?
এই মুনতাকিম পড়বো কোনটা? ইসলাম কারেকশনের এ নাম্বারটা দেন। আরে পেজ বল 252। আচ্ছা তুমি ওই টেবিলটা মুখস্থ করো।
পড়েছো তোমরা? আচ্ছা নাকি চলে গেছে সবাই? আসি ম্যাডাম। পড়লা? সবাই পড়ছো? আচ্ছা আমি একটু বলি, এটা জাস্ট কিছু না। ধরো আমরা যেমন এখানে হচ্ছে স্লাম্প ইয়ে করলাম, এখানে দেখালাম যে স্লাম্প আমাদের 1 থেকে 2 ইঞ্চি আসবে, কিন্তু আমরা মিক্স সুন্দর করে সবকিছু এত কিছু ডিজাইন করার পর দেখলাম যে আমাদের স্লাম্প হয়তো 1 ইঞ্চি কম আসতেছে কিংবা 2 ইঞ্চির বেশি আসতেছে। তখন আমাকে কি করতে হবে? স্লাম্পটাকে কমাতে হবে বা বাড়াতে হবে। তো এখন আমাকে বলো, ধরো যে আমার স্লাম্প বেশি আসছে, স্লাম্পটাকে কমাতে হবে। তো স্লাম্প কমানোর জন্য আমাকে পানি আরো অ্যাড করতে হবে নাকি পানি কমাইতে হবে? মানে কি হবে? কমাইতে হবে। হ্যাঁ, পানি কমাতে হবে। এত জানো তাই না, যে আমাদের স্লাম্প পানি বাড়লে স্লাম্প বাড়বে, পানি কমলে স্লাম্প কমবে। তো সেটাই কত অ্যামাউন্ট কমাবো, এটার একটা কথা বলছে যে আমি যদি 3.5 কেজি পানি বাড়াই প্রতি ঘনমিটারে, তাহলে স্লাম্প বাড়বে 1 ইঞ্চি এবং ভাইস ভার্সা। মানে আমি যদি আবার 3.5 কেজি পানি কমাই প্রতি মিটার কিউবে, তাহলে স্লাম্প আবার 1 ইঞ্চি কমে যাবে। এই ছোট্ট অ্যাডজাস্টমেন্ট। এখন বলছে যদি আমি পানি ধরো বাড়াইলাম, পানি কমাইলাম, তাহলে কি পানি যদি বাড়াই দিই তাহলে কি আমার ওয়াটার সিমেন্ট রেশিওতে ইফেক্ট পড়বে না? তো তখন ওই সিমেন্টটাও আমরা বাড়াই দিব পানি বাড়াইলে। আর যদি পানি কমাই তখন সিমেন্টটা একটু কমাতে পারি, তবে সিমেন্টটা না কমালে তো সমস্যা নেই, সিমেন্ট বেশি থাকলে তো সমস্যা নেই। বলছে যদি মাস লেভেলের সেভিংস না হয় তাহলে ওই সিমেন্টের অ্যামাউন্ট আসলে কমানো হয় না। এটাই বুঝছো? এই জাস্ট ছোট্ট এটাই যে 3.5 কেজি বলতেছি আবার তো, প্রতি ঘনমিটারে 3.5 কেজি পানির জন্য 1 ইঞ্চি স্লাম্প কম বেশি হবে। মানে যদি পানি 3.5 কেজি বাড়াও তাহলে 1 ইঞ্চি স্লাম্প বেশি হবে, যদি পানি কমাও তাহলে 1 ইঞ্চি স্লাম্প কম হবে। তাহলে এখন তোমার যদি বাড়ানোর প্রয়োজন তাহলে ওই অনুযায়ী তোমার বাড়াইতে হলে বাড়াবা, কমাতে হলে কমাবা। আর পানির সাথে যেহেতু সিমেন্ট ওয়াটার সিমেন্ট রেশিও একটা ফ্যাক্টর, তাই ওয়াটার সিমেন্ট রেশিওটাকে ঠিক রাখার জন্য পানি বাড়লে আমরা সিমেন্টটাও অ্যাড করে দিব, সিমেন্টও বাড়াবো। পানি কমলে সিমেন্টও কমানো যেতে পারে, তবে সিমেন্ট মানে কমাইলে যদি অনেক সেভিংস হয় তাহলে কমাবো, না হলে কমাবো না, যা আছে তাই থাক, অল্প যদি হয়। এটাই এখানে এই কথাটাই বলছে। আর পরের দিকে একটা ছোট কথা আছে, এয়ার এন্ট্রেনমেন্ট আমরা পড়লাম। হ্যাঁ, এয়ার এন্ট্রেনমেন্টটা দেওয়া হয় কিসের জন্য বলছিলাম আমি, যে আমার যদি ওই কংক্রিটটাকে ফ্লোয়িং রাখার জন্য। যেমন আমাদের এই পার্টিকুলার প্রবলেমটার জন্য আমাদের এয়ার এন্ট্রেনমেন্টের প্রয়োজন হয়েছে। তো দেখলাম যে আমি আমার হয়তো এয়ার এন্ট্রেনমেন্ট 6% এখানে আছে, হয়তো 6% দেখতেছি আমার এনাফ হচ্ছে না, আমার আরো লাগবে। কিংবা হতে পারে যে বেশি ফ্লোয়িং হয়ে গেছে, আমার কমাতে হবে। ঠিক আছে, আমার যতখানি কমাতে হয় আমি কমাবো, যতখানি বাড়াতে হয় আমি বাড়াবো, কিন্তু এই এয়ার এন্ট্রেনমেন্ট কমানো বাড়ানোর জন্য আমাকে একটু পানি একটু অ্যাডজাস্ট করতে হবে। আমি যদি এয়ার অ্যাড করি, মানে এয়ার এন্ট্রেনমেন্ট 1% বাড়াই, সেক্ষেত্রে আমার পানি 2 কেজি কমাতে হবে। এয়ার এন্ট্রেনমেন্ট যদি 1% কমাই তাহলে পানি বাড়াতে হবে। মানে এয়ারের ক্ষেত্রে পানির সাথে সম্পর্কটা জাস্ট উল্টা, এবং অ্যামাউন্টটা হচ্ছে 2 কেজি পার ঘনমিটার। তাহলে স্লাম্প 1 ইঞ্চি বাড়ানোর জন্য আমি 3.5 কেজি পানি দিব, আর এইদিকে এয়ার এন্ট্রেনমেন্ট যদি 1% আমি বাড়াই তাহলে আমাকে পানি 2 কেজি কমাতে হবে, এবং ভাইস ভার্সা। মানে স্লাম্পের সাথে সম্পর্ক ডিরেক্ট আর এটার সাথে সম্পর্ক ইনভার্স, এটাই। আর এখানে আরো কিছু বলছে যে আমরা যদি হচ্ছে ফ্রেশ কংক্রিটের আচ্ছা আর একটা তোমার এটা বলে দিলাম, সিতে যেটা বলছে একটু খেয়াল করো। এখানে একটা চার্ট আছে, এই যে 1 ঘনমিটার এর জন্য কংক্রিটের ওজন কত হবে। দেখো এদিকে ম্যাক্সিমাম সাইজের উপর ডিপেন্ড করে 3/4 ইঞ্চের জন্য আসে 2280, কিন্তু আমরা কত পাইছি? আমাদের মাস মেথডে কত পাইছি? আমরা কত পাইলাম? 2304, আর এখানে আছে 2280। এটা তেমন পার্থক্য না, এটা ওই অল্পই ধরে নেওয়া যায়, ঠিকই আছে। যদি মাসিভ লেভেলের পার্থক্য হয়
আমাকে তখন অ্যাডজাস্ট করতে হবে, এটাই বলছে। আর আমরা যদি কোনো ইনগ্রেডিয়েন্টস চেঞ্জ করি অ্যামাউন্ট, তাহলে বুঝতে পারতেছো আমাদের তো ওয়াটার সিমেন্ট রেশিও আর চেঞ্জ হবে না, এরপর থেকে আমাকে চেঞ্জ করতে হবে। ওটাই বলতেছে যে 5 নাম্বার স্টেপ থেকে আমাদের চেঞ্জ করতে হবে। এগুলা তো ঠিক থাকবে, ওয়াটার সিমেন্ট রেশিওটা ঠিক থাকবে, রেশিও ঠিক থাকবে, কিন্তু আমাদের তো ইনগ্রেডিয়েন্ট কম বেশি হতে পারে, সেটা তখন আবার রিক্যালকুলেট করতে হবে, এটাই। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এই ছোট্ট এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না, এগুলো ছোট কোশ্চেন থাকবে। তাহলে আমি এই অ্যাডজাস্টমেন্ট আরেকবার ছোট করে বলে নিই। পানি বাড়াইলে স্লাম বাড়বে, পানি কমাইলে স্লাম কমবে, ছোট সোজা হিসাব। কত বাড়াবো কমাবো? 3.5 কেজি পার ঘনমিটার 1 ইঞ্চের জন্য, শেষ কথা, শেষ এখানে। তো পানি বাড়াইলে কমাইলে তো সিমেন্টও আমাকে কমাতে বাড়াতে হবে, এগুলো যদি আমি সিমেন্ট সহ কমাই বাড়াই তখন আমার একটু রিক্যালকুলেট করতে হবে, এটাই বলছে। এরপরেরটা হচ্ছে এয়ার এনট্রেনমেন্ট। যদি আমার এয়ার এনট্রেনমেন্ট অ্যাডজাস্ট করতে হয়, এয়ার এনট্রেনমেন্ট যদি আমাকে বাড়াতে হয় পানি কমাতে হবে, এয়ার এনট্রেনমেন্ট যদি মানে কমাতে হয় পানি বাড়াতে হবে, এটাই হচ্ছে কথা। কত বাড়াবো? প্রতি পার্সেন্টেজের জন্য 2 কেজি করে পানি কমাবো বা বাড়াবো, এটাই। তো আমার পানি যদি কমাও বাড়াও, বুঝতেছো পানির সাথে আরো অন্যগুলো যেহেতু আমাদের আছে রিলেটেড আছে, সেটা এই যে এখানে অ্যাডজাস্ট করতে হতে পারে। এখানে অ্যাডজাস্টমেন্টের কথা বলে নাই সিমেন্টের ক্ষেত্রে, জাস্ট এইটা, এই ছোট্ট কথাটাই মনে রাখতে হবে। এখানে অনেক বড় করে বলছে, তোমার মনে রাখার জন্য এইটাই। স্লাম পানির সাথে সাথে স্লাম বাড়বে, এটাই। পানি বাড়লে বাড়বে, কমবে। বলো। পানি বাড়ালে তো সিমেন্টও অ্যাডজাস্টমেন্ট করতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি, সিমেন্ট অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ওটাই বললাম যে সিমেন্ট কমানোর যদি খুব বেশি কমে যায়, কমানোর দরকার নাই, এটাও এখানে বলছে। যদি মানে সিমেন্ট কমাইলে অনেক বড় একটা সেভিংস হওয়ার চান্স থাকে, আমরা সেখানে কমাবো, হয়তো কমানোর দরকার নাই। সিমেন্ট বেশি থাকলে তো আমার সমস্যা না, সিমেন্ট কম থাকলে সমস্যা। ঠিক আছে, এই হচ্ছে পানির অ্যাডজাস্টমেন্ট। আমাদের মিক্সড ডিজাইন কিন্তু শেষ। তো এখন আমি ওদের সাথে কথা বলছিলাম, ঠিক আছে? তাহলে কি স্টেপ 10 এ কি এই ডেসক্রিপশন গুলো আমরা দিব? না, স্টেপ 10 এ তোমার এত ডেসক্রিপশন লিখতে হবে না। যদি কোশ্চেনে তোমার চাই যে স্লাম্প আমি কিভাবে অ্যাডজাস্ট করতে পারি বা এয়ার এনট্রেনমেন্ট কিভাবে অ্যাডজাস্ট করতে পারি, এই ধরনের কোশ্চেন দিলে তখন ওই স্টেপ 10 এ এগুলো বলতে হবে না। স্টেপ 10 এ শুধু এমনি বলে দিলেই হবে যে আমি এটা দিয়ে ট্রায়াল মিক্স বানাবো, ট্রায়াল মিক্স দিয়ে আমরা দেখবো যে আমাদের ডিজায়ার্ড প্রপার্টি আসতেছে কিনা, যদি না আসে আমাকে আবার অ্যাডজাস্ট করতে হবে, কথা শেষ, 2 লাইনে শেষ। ওই স্টেপ 10 এ এত বেশি বলতে হবে না। এটা যদি আমি তোমাকে কোশ্চেন দিয়ে দিই যে আমাদের যদি না আসে তখন আমরা কি করব, তখন তুমি এই ডেসক্রিপশন লিখবা। আচ্ছা, এখন হচ্ছে ওদের সাথে একটা কথা বললাম ক্লাস টেস্ট এইসবের ব্যাপারে। তো ক্লাস টেস্ট তো ওরা বলতেছে নেওয়া হয়নি, আমারও মনে নেই ক্লাস টেস্ট নিয়েছিলাম কিনা। তো তোমাদের হচ্ছে আমি চেষ্টা করব, আমি সবসময় মিক্সড ডিজাইন থেকে আমি ক্লাস টেস্ট নেই, ক্লাস টেস্ট বা অ্যাসাইনমেন্ট কিছু একটা দিতে পারি। মিক্সড ডিজাইন তোমরা পড়বা, হয়তো অ্যাসাইনমেন্ট দিলে আমি ওই যে এগ্রিগেটের ময়েশ্চার কন্টেন্টটা আমি রোল ওয়াইজ কম বেশি করে দিব, বুঝতে পারছো? তাহলে কারোর সাথে আর কারোর মিলবে না। তো তোমরা একটু এটা পড়ে ফেলো। আমি এটা সবসময় দিই এই কারণে যেন তোমরা পরীক্ষার আগে দিয়ে শুধু এটা নিয়ে না বসো, আগে অন্তত একবার হলেও বসো, ঠিক আছে? একজন বলো আগে, তারপরে দুজন বলো। বের করার জন্য দুটো পদ্ধতি আছে, ভলিউম মেথড আর ওয়েট মেথড। ওখানে কোনটা করলেই হবে নাকি আইডেন্টিফাইড মানে একটা করলেই হবে? যদি তোমাকে কোশ্চেনে না বলে দেয় তাহলে তোমার ফ্রিডম আছে, তুমি কোশ্চেন কি বলে দেওয়ার চান্স আছে? আমি বলে দিতে দেখি নাই কখনো। এখন কোনো টিচার দিতেই পারে। আমি হয়তো কোশ্চেন করলাম, এখন আমার কোশ্চেনটা সিলেক্ট যদি না হয়ে অন্য স্যার যদি দিয়ে দেয় তখন আমি কি করব? তবে বলে না, সাধারণত কেউ বলে না, এটা তোমার ফ্রিডম থাকে, তুমি যে কোনোটা করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। মিস মিক্স ডিজাইনের জন্য তাহলে একটা ম্যাথ প্র্যাকটিস করলে মোটামুটি হয়ে যাচ্ছে, আর তো দরকার নেই, তাই তো? এই ম্যাথমেটিক্স আর এই যে সাথে কিছু থিওরি নাই, এই থিওরি গুলোও কিন্তু পড়তে হবে। আর এই ম্যাথ হচ্ছে তোমাকে বললাম কোন কোন জায়গায় টুইস্ট দিতে পারে, হয়তো তুমি মুখস্থ করে গেলে কিন্তু হবে না।
এই সব থেকে টুইস্টের জায়গা হচ্ছে ওয়াটার অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, এই ওয়াটার কন্টেন্ট আমি কত দিচ্ছি এগ্রিগেটের, এটাতে একটা আসতে পারে। প্লাস তোমার হচ্ছে যেমন এখানে এক্সটেরিয়র কলাম ছিল, এক্সট্রিম এক্সপোজার, এটা আবার আমি দিতে পারি, ইন্টেরিয়র দিতে পারি। তুমি এখানে এয়ার এন্ট্রেন করতেছো, আমি যদি বাংলাদেশে বলি তাহলে তোমার এয়ার এন্ট্রেনমেন্ট আসবে না। তো এই যে কোন কোন জায়গায় চেঞ্জ গুলো পসিবল আসতে পারে আমি কিন্তু বলে দিচ্ছি। সো কোশ্চেন মুখস্থ করলে হবে না, এটা মুখস্থ করলে হবে না, তোমাকে অবশ্যই বুঝতে হবে, চার্ট গুলো বুঝতে হবে, রিড করতে পারতে হবে। এখন আমি দিয়ে দিলাম যে ঢাকাতে একটা স্ট্রাকচার হবে আমি বললাম, বা আমি আরেকটা বলে দিলাম কক্সবাজার হবে, ওটা কিন্তু এক হবে না। কক্সবাজারের জন্য তখন তোমাকে ওই সি ওয়াটারের একটা ইফেক্ট, এটা একটু চেক করতে হবে। তো এই জন্য বলতেছি তোমরা একবার দেখো। আবার আমি বাইরের কলাম বললাম, আবার এখানে কোশ্চেনে ছিল যে এটা গ্রাউন্ড লেভেলের উপরে, আমার যদি গ্রাউন্ড লেভেলের নিচে হয় তখন কি, মাটির সংস্পর্শে থাকলে তখন কি হবে, ওই চার্টে কিন্তু ম্যাক্সিমাম রেশিওর জন্য বলা ছিল। তো এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, তুমি যদি মনে করো আমি খালি মুখস্থ করে চলে যাব আর আমি 46 মার্ক পেয়ে যাব, এটা কিন্তু হবে না। আর পরীক্ষাতে অবশ্যই হুবহু তোমার এই প্র্যাকটিসের প্রবলেম অবশ্যই দেওয়া হবে না, কিছু না কিছু চেঞ্জ থাকবে। এখন বলো কি কি বলছিলাম। মিস, বাংলাদেশে এয়ার এন্ট্রেন্ট আসবে না মানে বিষয়টা? এই যে তোমরা দেখো কোশ্চেন যখন করছো ওখানে দেখো বলা আছে কোশ্চেন, মানে এখানে দেখো এয়ার এন্টারমেন্ট যেখানে পাইছে কি বলছে দেখো, since the concrete will be exposed to freezing and thawing, it must be air entrained. তা আমাদের দেশে কি ফ্রিজিং হয়? তার মানে আমাদের দেশে ঢাকা বলি তখন তোমাকে কিন্তু আর ওই এয়ার এন্ট্রেন কংক্রিট ইউজ করলে হবে না, তখন তোমাকে নন এয়ার এন্ট্রেন করতে হবে। এগুলাই বললাম, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো আমি এই জন্যই চাচ্ছি যে তোমরা এই ডেসক্রিপশন গুলো সহ একবার করে অন্তত পড়বা, তাহলে তোমার কোথায় কি আসবে সেটা আমি হয়তো ক্লাসে বলে পড়ানোর সময় বলে গেছি, তোমরা নোটিস নাও করতে পারো। ক্লিয়ার হয়েছে? তো তোমরা এটা ভালো করে পড়বা, আর এটার উপর অ্যাসাইনমেন্ট হোক বা ক্লাস হোক আমি একটা নেব, তাহলে তোমাদের একবার প্র্যাকটিসও হয়ে গেল। ঠিক আছে, তো আমি এখানে তাহলে আজকে ক্লাস ক্লোজ করি, আমাদের মিক্সড ডিজাইন শেষ। এরপরে আর অল্প পড়া, অল্প হোক আর বেশি থাক, ওইটা আমি দ্রুত পড়তে পারবো। এটা কিন্তু চাইলে 2 ক্লাসের মধ্যে শেষ করা যায়, আমি শেষ করি নাই, আমি একদম প্রত্যেকটা খুঁটিনাটি সহ তোমাদের পড়ানোর চেষ্টা করছি যেন তোমরা বোঝো। ঠিক আছে, তাহলে আমরা এরপরে অল্প পড়া আছে ওগুলা আমরা একটু দ্রুত যাব, গিয়ে আমরা পড়া শেষ করবো। তো ঠিক আছে, আমি আজকে তাহলে ক্লোজ করতেছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিয়াস আসো? পিয়াস